প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ফলক জিজ্ঞাসায় আজকে অনেকেই ফলকের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন। আপনাদের সমস্যার জবাব দিচ্ছেন যথারীতি মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, মৎস্যবিদ, বায়োফলক বিশেষজ্ঞ ডক্টর জোয়ারদার মোহাম্মদ আনোয়ারুল হক। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের বায়োফলক জিজ্ঞাসায় প্রশ্ন রেখেছেন রকিব আশরাফ। উনি প্রশ্ন রেখেছেন, স্যার অ্যালকালিনিটি যদি 260 থেকে তাহলে কি কোনো সমস্যা হবে? pH 7.7 আছে, অ্যামোনিয়া 0, স্যালিনিটি 0.7, পিপিটি, শিং মাছ আছে, একটু জানাবেন স্যার। রাকিব আশরাফ, আপনার জন্য জানাচ্ছি, আসলে স্যালিনিটি আমাদের যেটা অ্যালকালিনিটি, স্যালিনিটি এগুলো সঠিক মাত্রায় থাকাটাই উত্তম। এখানে যেটা আপনার অ্যালকালিনিটি রয়েছে যদি 260, এটা একটু অত্যধিক বেশি। অর্থাৎ আমাদের অ্যালকালিনিটি যেটি বাংলায় বলে খারত্ব, এটি সর্বোচ্চ আপনার 100 থেকে 180 পর্যন্ত থাকাটাই, সর্বোচ্চ 180 পর্যন্ত থাকাটাই, বা 200 পর্যন্ত থাকা যেতে পারে। তবে 260 একটু বেশি। আপনি প্রয়োজন হলে যদি সুযোগ থাকে তাহলে আপনি কিছু পানি ফেলে দিয়ে আবার ফ্রেশ পানি যদি আপনি ঢোকান তাহলে এই অ্যালকালিনিটিটা সহজেই আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর pH 7.7 এটা যথেষ্ট ঠিক আছে, যা বা স্যালিনিটি 0.7, এটাও একটু আপনি চেষ্টা করবেন স্যালিনিটিটা আরেকটু কমানোর জন্য 0.5-এর নিচে আনাটা ভালো। এতে করে আপনার বিশেষ করে যেগুলো পোনা সেগুলো 0.3 থেকে 0.5 পিপিটির ভিতরে রাখাটাই ভালো। 0.5 পিপিটি অর্থ 5 মিলিগ্রাম পার, এখানে যদি পিপিটি হয় 5 গ্রাম পার লিটার। এটা আপনার এর বেশি না রাখাটাই ভালো, কারণ অত্যধিক স্যালিনিটি বা লবণাক্ততার কারণে বিশেষ করে পোনা মাছগুলো সহ্য করতে পারে না এবং মর্টালিটি বেশি দেখা দেয়। আপনি পরে ধীরে ধীরে প্রয়োজন হলে আপনি স্যালিনিটি বাড়াতে পারেন। ধন্যবাদ। সোয়েব মাসুম প্রশ্ন রেখেছেন, স্যার আপনি বলেছেন 10,000 লিটার ট্যাঙ্কের জন্য 100 মিলি করে হলুদ ও রসুনের রস 15 দিন পর পর ট্যাঙ্কে দিতে হবে। কত গ্রাম কাঁচা হলুদ, কত গ্রাম রসুন নিতে হবে স্যার আপনি দয়া করে জানাবেন। ভাই, এটার কোনো কত গ্রাম কাঁচা হলুদ নিতে হবে বা কত গ্রাম রসুন নিতে হবে এটার কোনো একেবারে সঠিক কোনো পরিমাণ নেই। অর্থাৎ আপনি পরিমাণ মতো আগে নেবেন, নিয়ে আপনি সেটি ব্লেন্ডিং করতে পারেন ব্লেন্ডার মেশিনে, অথবা আপনি যে কোনো একটি ইয়েতে আপনি থিতা করে নিতে পারেন, সেটাও হতে পারে। তবে সাধারণত কাঁচা হলুদে রস খুব দ্রুতই বের হয়, নির্গত হয়, ফলে আপনার কাঁচা রসুন পাওয়াটা সহজেই পাওয়া যায়। কিন্তু রসুনের বেলায় রসুনের যে ভালো করে ছিলে নিয়ে যে কোয়াগুলো রয়েছে সেগুলো থিতলা করতে হবে অথবা ব্লেন্ডিং করতে হবে। এক্ষেত্রে কিছু পরিমাণ পানি আপনার এক্সট্রা দেওয়া লাগতে পারে, তা না হলে রসুন থেকে পর্যাপ্ত পরিমাণ রস পাওয়া যায় না। এই রসটি আপনি অল্প অল্প করে আপনি যখনই একটু থিতলা হলো পরিমাণ, আপনি তো আর সঠিক জানেন না, সেহেতু আপনাকে একটি মার্কিন কাপড়ে নিয়ে ভালো করে চিপে সেই রসটি আপনাকে নিতে হবে। এটা পরিমাণ মতো ভাই, এটা আপনাকে একেবারে নির্দিষ্ট বলা যাবে না যে এতগুলো রসুনে এতগুলো আপনার রস হবে। এটা পরিমাণ মতো নিয়ে আপনাকে ব্লেন্ডিং করে নিতে হবে, এবং কখনোই ছোবড়া বা ভিতরের যে আঁশ এগুলো যেন ট্যাঙ্কে না দেওয়া হয়। আপনি শুধুমাত্র রসটুকু আপনারা দেবেন। ধন্যবাদ। নাজিমউদ্দিন, উনি প্রশ্ন রেখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমার সিমেন্ট ট্যাঙ্ক 5,000, সিমেন্ট ট্যাঙ্কে 5,000 শিং ছিল, কিছুদিন হলো রোগে অর্ধেক মারা গেছে। আবার আপনার বলা সব ঔষধ ব্যবহার করেছি তবু মারা যাচ্ছে, দয়া করে করণীয় জানাবেন। আপনি কিন্তু বলেন নাই যে এই মাছগুলো আপনি সাদা পানিতে, অর্থাৎ আপনি ফ্রেশ ওয়াটারে দেওয়া হয়েছিল কিনা। যদি ফ্রেশ ওয়াটারে দেওয়া হয়
তাহলে আপনাকে বারবার বলা হয়েছে যে এই ফ্রেশ ওয়াটারের মাছগুলো 15 থেকে 16 দিন, বিশেষ করে শিং মাছগুলো যতক্ষণ না পর্যন্ত সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো প্রকার বায়োফ্লক বা ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক, মোলাসেস ইত্যাদি এগুলো দেওয়া যাবে না। এই মাছগুলোকে আপনার ওয়াটার এক্সচেঞ্জ অর্থাৎ পানি প্রবেশ করানো এবং পানি ঢোকানো, পানি আউট করা, এইভাবে অর্থাৎ বটম ক্লিন যেটা বলা হয়, এইভাবেই আপনাকে 15-16 দিন এই মাছটা অবজারভেশনে রাখতে হবে। যখন আর যে ওষুধগুলো আপনি কি কি ওষুধ প্রয়োগ করেছেন আমি জানি না, তবে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে বলা হয় যে একটি যেহেতু ক্যাটফিশ সেহেতু আনার পরে আপনার ভিটামিন সি, মাল্টিভিটামিন এবং প্রথম 7 দিন, 5 থেকে 7 দিন আপনি, কারণ এগুলো পরিবহনের কারণে তাদের ফাঙ্গাস ইনফেকশনটা মারাত্মক বেশি হয়, তাদের গায়ে কাঁটা ফুটে, একে অপরের গায়ে কাঁটা ফুটে এবং মাছটা বারবার ওজন করার কারণে তাদের শরীরে এক ধরনের স্ক্র্যাচ পড়ে যায়, ফলে এগুলো পরে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। এই কারণে প্রাথমিকভাবে আমরা পানিতে কিছু অ্যান্টিবায়োটিক দিতে বলি, যে অ্যান্টিবায়োটিকটা শুধুমাত্র পোনা থাকা অবস্থায় মাছকে বাঁচানোর স্বার্থে, রক্ষার স্বার্থে শুধুমাত্র পোনা অবস্থাতেই আমরা 5 থেকে 7 দিন দিতে বলি। সেটি হলো সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক 5 থেকে 7 দিন। এটা পানিতে, এদের যদি ধরেন 2 থেকে 3 হাজার পানি হয় তাহলে সেখানে আমরা 10 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোফ্লক্স ভেট, সিপ্রোসিন যে কোনো একটি ওষুধ প্রতি 3 থেকে 4 হাজার লিটার পানি, সেই 10,000 লিটারে ট্যাঙ্কে এটা যদি হয় তাহলে আপনারা দিতে পারেন, এবং 5 থেকে 7 দিনের বেশি নয়। এরপরে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়াটা পানিতে দেওয়া বন্ধ রাখতে হবে। আর খাদ্যেও কিন্তু প্রথম দিন তো খাদ্য দেওয়াই যাবে না, পরের দিন যখন আপনারা খাদ্য প্রয়োগ করবেন সেখানেও আপনারা খাদ্যের সাথে ওই মাল্টিভিটামিন, ভিটামিন সি এগুলো তো দেবেনই, তার পাশাপাশি প্রতি 1 কেজি খাদ্যে 5 গ্রাম, প্রতি 1 কেজি খাদ্যে 5 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন এই গ্রুপের, সিপ্রোসিন ভেট, সিপ্রোফ্লক্স ভেট, এইগুলো যে কোনো একটি ওষুধ প্রতি 1 কেজি খাদ্যে 5 গ্রাম, এটাও 5 থেকে 7 দিন দেবেন। এর পরবর্তী পর্যায়ে দীর্ঘ 5 থেকে 6 মাস যখন চাষ করবেন তখন যদি কোনো রোগবালাই বা অসুখ আসে তখন ভুলেও আর এ ধরনের কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না, কারণ অ্যাকোয়াকালচার বা আমাদের গ্যাপ জিএপি গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের নির্দেশনা অনুযায়ী মাছ চাষে বা পানিতে বা এইগুলো কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ নিষিদ্ধ। তখন আপনারা অ্যান্টিবায়োটিকের একটি বিকল্প ওষুধ যেটা এসিআই গ্রুপ থেকে পাওয়া যায় সেটি হলো FRASPL। এই ওষুধটি আপনার প্রতি 1 কেজি খাদ্যে 10 গ্রাম হারে আপনারা প্রতি 5 থেকে 7 দিন এটি প্রয়োগ করবেন। প্রতি 1 কেজি খাদ্যে 10 গ্রাম খাদ্যের সাথে মিশ্রিত করে দেবেন, এটা শুধুমাত্র খাদ্যে, এটা পানিতে দিতে হয় না। এইভাবে 5 থেকে 7 দিন দিলে আশা করি আপনার মাছগুলো পরবর্তীতে সুস্থ থাকবে। আর এই অন্য কোনো অ্যান্টিবায়োটিক যদি না দেওয়া হয় তাহলে এই ওষুধটি আপনি প্রয়োগ করবেন। আর তার সাথে প্রতি 15 দিন অন্তর অন্তর হলুদ এবং রসুনের রস আপনারা প্রয়োগ করবেন, এবং প্রতি মাসে বিকেসি গ্রুপের একটি ওষুধ যেটি হলো মাইক্রোনিল, অ্যাকোয়ানিল অথবা প্যাথোনিল, এই যে বিকেসি গ্রুপের এই ওষুধটি প্রতি 1000 লিটার পানির জন্য 1 মিলি, সেই হিসাবে আপনারা যদি এটা প্রতি মাসে একবার করে দেন তাহলে শিং, মাগুর, ক্যাটফিশ যত ধরনের মাছ আছে সেগুলো মাছে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্য ধরনের যে কোনো ক্ষতরোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনি যদি এভাবে করেন ইনশাল্লাহ আপনার শিং মাছগুলি আপনার রক্ষা পাবে। তো আপনি যেহেতু কিভাবে কি করেছেন সব ডিটেলস যেহেতু জানান নাই, তবে আপনার হতাশ হওয়ার কারণ নেই, আপনি আবারও চেষ্টা করেন। তবে একটি বিষয় হলো যে সিমেন্টের ট্যাঙ্কে সাধারণত শিং, মাগুর বা এ জাতীয় ক্যাটফিশ না করাই ভালো। আর যদি একান্তিক করতেই চান তাহলে সিমেন্টের ট্যাঙ্কের ভিতরে একটি পাতলা পলিথিন আপনারা বিছিয়ে দিতে পারেন, এবং এই পলিথিনগুলোর জোড়া জয়েন্টে আপনারা যে ইয়ে আছে অর্থাৎ কস্টেপ আছে, চওড়া কস্টেপ দিয়ে এটি জোড়া দিতে পারেন। এটা পাতলা পলিথিন মানে যেটা রিক্সাওয়ালারা বর্ষাকালে আমাদের বৃষ্টি থেকে রক্ষার জন্য ব্যবহার করে থাকে, সেই পাতলা পলিথিনটি খুবই সস্তা। এই পাতলা পলিথিনটি আপনারা সিমেন্টের ট্যাঙ্কের ভিতর দিয়ে বিছিয়ে দেন, কারণ শিং মাছগুলো সবসময় যে সিমেন্টের ট্যাঙ্কের ধার দিয়ে ঘোরাফেরা করে, ফলে তাদের বডিতে এক ধরনের স্ক্র্যাচ বা ঘর্ষণের জনিত কারণে একটি ক্ষত হয়, দ্যাট ক্ষত থেকে ঘা হয়, এই কারণে মাছগুলো বেশি মর্টালিটি হয়। সে কারণে শিং মাছের বেলায় অবশ্যই
আপনারা একটা মসৃণ তা আনার জন্য এই পলিথিনটা দিয়ে আপনারা চাষ করতে পারেন। আর যদি এটা পলিথিন বা অন্য জাতীয় কোনো ট্যাঙ্ক হয় তাহলে ইনশাআল্লাহ আপনার বড় ধরনের কোনো অসুবিধা হবে না। তো আপনি আবারও শিং মাছ যদি এরকম হয়ে থাকে, আপনি নতুন করে আরেকটি ট্যাঙ্কে আপনারা শিং মাছ ছাড়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং আমি যে কথাগুলো পরামর্শ দিলাম সেই পরামর্শটি সঠিকভাবে মেনে চলবেন। ধন্যবাদ। ফাহিম ধ্রুব উনি প্রশ্ন করেছেন, স্যার আমরা যারা শিং মাছ বা ক্যাটফিশ নিয়ে 3 মাস আগে শুরু করে এখন মাঝামাঝি অবস্থায় আছি, তাদের কি করণীয়? হ্যাঁ, গুড, উত্তম প্রশ্ন। আপনার জন্য সেই একই কথা কিছুক্ষণ আগে যে শিং মাগুর নিয়ে যে কথাগুলো বলেছি, আপনারা এখন মাঝামাঝি স্টেজে আছেন সেহেতু আপনাদের অধিকতর সতর্কতার জন্য বলছি, আপনারা প্রতি 15 দিন অন্তর হলুদ এবং রসুনের রস, যেটা ভেষজ চিকিৎসা হিসাবে, এটি দিলে পানিতে সকল ধরনের ভাইরাস, ফাঙ্গাস এগুলো থেকে জৈব নিরাপত্তা হিসাবে আপনার এই ওষুধগুলো কাজ করবে, অর্থাৎ হলুদ এবং রসুন। আর পাশাপাশি আপনি প্রতি মাসে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য আপনি প্রতি 1000 লিটারে 1 মিলি আপনারা বিকেসি গ্রুপের, যেটি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড গ্রুপের ঔষধ, মাইক্রোনিল অথবা প্যাথোনিল অথবা অ্যাকোয়ানিল আপনারা প্রয়োগ করবেন নিয়মিত প্রতি 1 মাস অন্তর অন্তর। তাহলে ইনশাল্লাহ আপনাদের এই শিং মাছগুলো আর তেমন কোনো ক্ষতি হবে না। তবে এখানে একটি বলি, যারা শিং মাছ চাষ করবেন তাদের, বা মাগুর মাছ চাষ করবেন, তাদের জন্য একটি পরামর্শ হলো, এরা সাধারণত হাই প্রোটিন ফিড দরকার, অর্থাৎ 32 থেকে 35% উপরে আপনাদের এদের প্রোটিন কোয়ান্টিটি দরকার হয়। ফলে উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। ফিডগুলো অবশ্যই যেন 32 থেকে 35 প্রোটিন পার্সেন্টেজ থাকে, সেই বিষয়টি লক্ষ্য রেখে খাদ্য প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনাদের শিং মাগুর মাছ আপনি আপনার টার্গেট মোতাবেক আপনি উৎপাদন পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। জামাল উদ্দিন আহমেদ প্রশ্ন রেখেছেন যে তেলাপিয়া মাছের পেট ফুলে গেলে কি করব? পেট ফুলে গিয়ে মাছের মাথা নিচের দিকে ও লেজ উপরে, মাছ আধা মারা হয়ে যায়, কি করব জানালে খুশি হব। হ্যাঁ জামাল উদ্দিন আহমেদ, আমি এর পূর্বের ভিডিওগুলোতে একাধিকবার বলেছি যে তেলাপিয়া মাছের কয়েকটি রোগ হয়ে থাকে। বিশেষ করে তেলাপিয়া মাছের চোখ হঠাৎ করে দেখা যায় মানে আই প্রট্রুশন বলে, অর্থাৎ চোখটি ফুলে উঠে ঠিকরে বের হয়ে যাওয়ার মতন অবস্থা হয় চোখগুলি। আরেকটি সমস্যা হয়, তেলাপিয়া মাছের পেটটা ফুলে যায়। একসময় বেশ কিছু বড় বড় মাছে দেখা যাচ্ছে যে মাছটা মরা, অথচ পেট খসে পড়ে গেছে। এই দুটি রোগই তেলাপিয়া মাছে প্রায় দেখা যায়। পানির সকল প্যারামিটার ঠিক আছে, অথচ মাছ মারা যাচ্ছে 1টি 2টি 4টি 5টি করে। এই বিশেষ করে এই তেলাপিয়া মাছগুলো কোনো কারণ দেখা যায় না, হঠাৎ করে মাছ মরা শুরু করে। এটা মূলত বিশেষ করে আমাদের বিভিন্নভাবে মাছ চাষ করা অবস্থায় নানান কারণে কোনো না কোনো একটা সোর্স থেকে কিছু কিছু ব্যাকটেরিয়া পানিতে চলে যায়, যেমন খাদ্যের মাধ্যমে যায়, জাল টানার মাধ্যমে যায়, আমরা যে স্যাম্পলিং নেট দিয়ে মাছ দেখি সেটার মাধ্যমে যায়, বিভিন্ন এবং হাত বা বিভিন্ন স্পর্শের মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলো পানিতে প্রবেশ করে। তো যাই হোক, এই ব্যাকটেরিয়াগুলো মূলত দুটি, একটি অ্যারোমোনাস স্পিসিস, এটি আরেকটি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। দুটো ব্যাকটেরিয়া, মারাত্মক ব্যাকটেরিয়া। তো স্ট্রেপ্টোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার কারণে যে চোখগুলো ঠিকরে বের হয়, আই প্রট্রুশন ডিজিজটা দেখা যায়, সেটির কারণে আবার পেটের ভিতরে প্রবেশ করলে ওই পেটটি ফুলে যায়, বা অ্যারোমোনাস স্পিসিসের জন্য শরীরে এটাই হয়, মাছগুলো খেতে চায় না, মাছ অসুস্থ হয়ে যায়। এই সব নানান কারণে এই ডিজিজ যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো দমন করতে গেলে অবশ্যই আপনার এটা যে পানির যে পরিবেশ, অর্থাৎ এক্সটার্নাল ট্রিটমেন্ট আগে করতে হবে, যেটা পানিতে দিতে হবে। আরেকটি হচ্ছে ইন্টারনাল ট্রিটমেন্ট, যেটি পেটের ভিতরে খাদ্যের প্রয়োগের সাথে ঔষধ প্রয়োগ করতে হবে, সেটিকে বলে ইন্টারনাল ট্রিটমেন্ট। তো এক্সটার্নাল ট্রিটমেন্ট হিসাবে আমরা প্রথমেই দেব, এটা কিন্তু একই সঙ্গে ট্রিটমেন্টটা চলতে হবে। শুধু আপনি এক্সটার্নাল ট্রিটমেন্ট দিলেন অথচ আপনি খাদ্যের সাথে বা ইন্টারনাল ট্রিটমেন্ট দিলেন না, তাহলে কিন্তু মাছগুলি সঠিকভাবে রক্ষা পাবে না। সেই জন্য যুগপৎ একই টাইমে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটি ট্রিটমেন্টই করতে হবে। তো এই এক্সটার্নাল ট্রিটমেন্ট হিসেবে যেটা আমরা সকল ক্ষেত্রে দিতে বলি, সেটি হচ্ছে বিকেসি, বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ওষুধ। সেটি হচ্ছে প্যাথোনিল, মাইক্রোনিল, অ্যাকোয়ানিল,
বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। তো এটা যদি এসকেপ গ্রুপের একটা ওষুধ আছে মাইক্রোনিল, যেটা 80% বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড থাকে, এটিও আপনার প্রতি 1000 লিটারে 1 মিলি এটি প্রয়োগ করবেন। একদিন বা 2 দিন বা 3 দিন, এটা পরপর 2 থেকে 3 দিন যদি প্রয়োগ করতে হয়, তাহলে কিছু পরিমাণ পানি সন্ধ্যায় প্রয়োগ করবেন এবং পরের দিন কিছু পরিমাণ পানি ফেলে দেবেন, অর্থাৎ ওষুধের ঘনত্ব যেন বৃদ্ধি না হয়ে যায়। পরের দিন আবার পানি একটু ঢুকায় নিয়ে আপনি এই ওষুধটি প্রয়োগ করবেন। সন্ধ্যায় প্রয়োগ করলেন, পরের দিন আবারও কিছু পরিমাণ পানি 5 থেকে 6 ইঞ্চি বা 1 ফিট পানি ফেলে দেবেন, আবার নতুন পানি প্রবেশ করাবেন, তারপরে ওষুধটি প্রয়োগ করবেন। এভাবে 2 থেকে 3 দিন দিবেন। এটা গেল এক্সটার্নাল ট্রিটমেন্ট। এতে করে পানিতে যত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা যাই থাকুক সেগুলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সকল ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে ইন্টারনাল যদি তখনই দিতে চান, তাহলে খাদ্যের সাথে প্রতি 1 কেজি খাদ্যে একটি ওষুধ দেব, যেটি অ্যান্টিবায়োটিকের বিকল্প। সেটিকে বলা হচ্ছে FRASPL, FRASPL। এটি এসিআই গ্রুপের একটি ওষুধ, যেটি অ্যান্টিবায়োটিকের বিকল্প। এটি পরপর 5 থেকে 7 দিন প্রতি 1 কেজি খাদ্যে 10 গ্রাম হারে আপনি প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনার সকল পেট ফোলা রোগ বা আপনার অন্যান্য যে কোনো রোগ বালাই তেলাপিয়া আপনার সুস্থ হয়ে উঠবে। এবং তেলাপিয়া আশা করা যায় আর ভবিষ্যতে যদি মাঝে মধ্যে এটা একটু ওষুধটা দিয়ে দেন, ইনশাল্লাহ তেলাপিয়াতে আপনার সুন্দরভাবে গ্রোথ হবে এবং আপনি আপনার ফলাফল সুন্দরভাবে পাবেন আশা করা যায়। ধন্যবাদ। তো এখানে আরেকটি প্রশ্ন রেখেছেন এমডি তাহরুল ইসলাম। স্যার, আতপ চাল, লাল চিনি এবং লবণ দিয়ে প্রোবায়োটিক তৈরি করার কথা শুনেছি, এটির মান কেমন হবে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি তৈরি হবে? মিস্টার তাহরুল ইসলাম খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। হ্যাঁ, আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে এটা দেখেছেন যে আতপ চাল, লাল চিনি এবং লবণ দিয়ে প্রোবায়োটিক তৈরির কথা। হ্যাঁ, এটিও তৈরি করা যায়, কিন্তু এটি আপনি জেনে রাখবেন বিভিন্নভাবেই যে ব্যাকটেরিয়াগুলো এক যে ইয়েটা আছে, যে প্রোডাক্ট আছে, এক এক প্রোডাক্টে বস্তুর মধ্যে এক ধরনের প্রোবায়োটিক থাকে। এটিও হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। এখানে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করা হয় কৃত্রিমভাবে, সেটা আপনার প্রসেস আপনি নিশ্চয়ই ভাইটা, এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না। এখানে যে একটি ব্যাকটেরিয়া আসে সেটিকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া, যেটা বলা চলে অনেকটা ব্যাসিলাস অ্যাসিডিফিলাস বা এই জাতীয় একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া আছে, কিন্তু হয়তো একক প্রজাতি একটি বা এখানে 2-3টি প্রজাতি কিন্তু নাই। তো আমাদের যখন হেটারোট্রপিক ব্যাকটেরিয়া প্রয়োগ করব, সেখানে কিন্তু মিনিমাম 3টি বা 4টি বা 5 ধরনের আমরা প্রোবায়োটিক আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা যে প্রোবায়োটিক যখন একটা ব্র্যান্ডের প্রোবায়োটিক যখন আমরা ক্রয় করি, সেখানে দেখা যায় যে ব্যাসিলাস গ্রুপের হয়তো 4 থেকে 5 রকমের প্রোবায়োটিক সেখানে থাকে। অর্থাৎ ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস লিচিনিফর্মিস, ব্যাসিলাস মেগাটেরিয়াম, ব্যাসিলাস পলিমিকজা, ব্যাসিলাস পোমিলিস, এরকম 4-5 রকমের ব্যাকটেরিয়া থাকে। কিন্তু এখানে আপনি যে আতপ চাল বা লাল চিনি দিয়ে যে বানাবেন, এটা ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের একটি ব্যাকটেরিয়া, মাত্র একটি। ফলে এটি দিয়েও হয়তো আপনার প্রোবায়োটিকের ফ্লক তৈরি করতে পারবেন, কিন্তু এটি অতটি ইফেক্টিভ নাও হতে পারে। আরেকটা জিনিস, নাইট্রিফাইং এর সঙ্গে এই প্রোবায়োটিক হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার কোনো সম্পর্ক নেই। নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা একটি আলাদা, সেটি হচ্ছে আপনার নেচার থেকে, প্রকৃতি থেকেই আমরা সাধারণত পেয়ে থাকি। কোনো একটি পানি যদি 25 দিন 30 দিন যদি ফেলে রাখা হয় এবং সেখানে কোনো কারণে যদি কিছু অ্যামোনিয়ার সোর্স প্রয়োগ করা হয়, তাহলে সেই পানিতে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে প্রকৃতি থেকেই নাইট্রিফিকেশন হয়ে যায় এবং আপনি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতি ঠিক পাওয়া যায়। তো এই তো আপনার আশা করি প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন। ধন্যবাদ। তো আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবেননি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান। আর পাশাপাশি আপনাদেরকে আজকের এই ভিডিওটির ব্যাপারে অনুরোধ করছি, আপনারা লাইক এবং শেয়ার করবেন, যাতে দেশ ও বাইরের অগণিত দর্শক সহজেই আমাদের এই ভিডিওটি দেখার সুযোগ পায়। ধন্যবাদ। প্রিয় দর্শক,
বায়োফ্লক জিজ্ঞাসার এই ছিল আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।